আমাদের তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছেন যে হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। কঠিন কথা, রাজনীতিতে এমন শক্ত কথা আর হয় না। कुछ भी करने का पर हमको अंडर एस्टिमेट नहीं करने का रे बाबा। টিট ফর টেট যেমন ঘেউ ঘেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে। এক ঢিলে 3 পাখি শিকার করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। মাইরের উপর ঔষধ নাই, ভয়ের বিপরীতে ভয় দিয়ে কাজ সারতে হয়। প্রতিটা ক্ষেত্রে সরকার কি করছে, ভারতকে শিক্ষা দিচ্ছে, অর্থাৎ তাদের সূরাগুলিতেই তারা নিজেরাই নিহত বা আহত হয়েছে। বাট আমাদের দালাল শ্রেণী না থাকতো রাজনীতিতে, তাহলে ডক্টর ইউনূস চিরতরে ভারতের এই নেগেটিভ মেন্টালিটিটাকে ফিক্স করে দিয়ে যেতে পারতেন চিরতরের জন্য। একদম শাট আপ। ডক্টর ইউনূস ও জামাত ইসলামের উপর দায় দিয়ে দেশে আসতে চাইছে না তারেক রহমান। হঠাৎ করে এইসব ঘটনা বাজারে চলে এসেছে, সামনে আসছে। এতদিন বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে ভুল বুঝিয়েছে, সঠিক তথ্য গোপন রেখেছে, জনগণকে এবং বিএনপির আবেগী নেতাকর্মীদের ধোঁকা দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে। এজন্যই বলছি যে আজকে এই নিউজে এমন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক তারই সাথে ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দর্শক দেখে বুঝতে পারছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। তাই আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। আমাদের তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছেন যে হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। কঠিন কথা, রাজনীতিতে এমন শক্ত কথা আর হয় না। এটা হয়েছে যে অতীতের যেই রাজনীতির বিভাজন, বিভক্তি এবং এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতির মধ্য দিয়ে যেই মানসিক ক্রোধ, ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশ এই বক্তব্যে। এমন শক্ত কথা বিএনপির কোনো নেতা মুখ দিয়ে শুনিনি, অন্য কোনো দলও বলেনি। আমাদের তরুণ নেতারা বলছেন, অনেক শক্ত শক্ত কথা বলেন, তারই ধারাবাহিকতা হয়তো এটা বলেছেন। এতে বিএনপি নেতা কর্মীরা একটু হয়তো বলবেন যে হ্যাঁ ঠিকই তো, সবাই বলবেন কথা সত্য। কারণ আজকে বেগম খালেদা জিয়ার এই পরিণতির জন্য, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে দায়ী করা হয়। শেখ হাসিনা যেভাবে তাকে দণ্ডিত করলেন এবং তারপরে তাকে কারারুদ্ধ করলেন, তারপরে বাসায় তিনি রাখার অনুমতি পর্যন্ত দিলেন, কিন্তু চিকিৎসার জন্য অনুমতি দিলেন না। তখন কিন্তু বারবার আমরা বলেছিলাম যে ওনাকে ফ্রি করে দেন, উনি পালিয়ে যাবেন না, পালিয়ে যাওয়ার মতো নেত্রী উনি না। উনি চিকিৎসা নেবেন, আবার আসবেন, সময় মতো চিকিৎসা হলে আজকে হয়তো এরকম অবস্থা হতো না, আরো তিনি কিছুদিন বেঁচে থাকতেন। তো সেটার জন্য সেই দায়টা থাকবে। আজকে মির্জা আব্বাস বলেছেন যে খালেদা জিয়াকে পয়জন দেওয়া হয়েছে যখন তিনি বন্দী ছিলেন। তো এই কথাগুলো কেন বলা হচ্ছে? এই যে সন্দেহ, অবিশ্বাস এবং ঘটনা হয়তো সত্য। তো রাজনীতিতে আমরা যে তিক্ত পরিস্থিতি দেখছি তার থেকে কিন্তু আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। এবং বিশেষ করে আওয়ামী লীগ আজ না হোক কাল হোক যখন ইন করে তখন কিন্তু আবার সেই ধারার হয়তো পুনরাবৃত্তি ঘটবে, যদি না নেতৃত্বের একটা আমূল পরিবর্তন না হয়, যদি না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে কিন্তু এটা চলতে থাকবে। তো তরুণ নেতাদের এই বক্তব্যের মধ্য দিয়ে দর্শক বুঝতে পারছেন যে যে দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের যে চরম মুখোমুখি অবস্থা, এবং গত 15 বছরে যেভাবে খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল, তার প্রেক্ষিতে কিন্তু আজকে এই কথাগুলো বলছেন। নতুবা এরকম কথা তো বলার কথা না। আজকের এরকম পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল দোয়া করছেন, মোনাজাত করছেন, এবং বাংলাদেশে অবস্থিত কোনো রাজনৈতিক দল কিন্তু বাকি নেই, সবার এক বাক্যে কিন্তু এই দোয়া করছে। কিন্তু এই দোয়ার কিন্তু শামিল আওয়ামী লীগ হতে পারেনি, কারণ আওয়ামী লীগ এখন নিঃশেষ, আওয়ামী লীগ এখন বাংলাদেশে নেই। এই অবস্থার কারণে দেখেন একটা বড় রাজনৈতিক দল কিন্তু আজকে তার কোনো বক্তব্য নেই। এবং অতীতে যে বক্তব্যগুলো দিয়েছে তার সেই কথাগুলি কি ছিল? যেমন লন্ডনে তিনি বলেছেন যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না। এভাবে বলেননি, বলেছে। এগুলি খুবই নিষ্ঠুর। ফলে আজকে দেখেন যে খালেদা জিয়া অসুস্থ বটে, কিন্তু এই অবস্থায় কিন্তু শেখ হাসিনা চূড়ান্ত পতন দেখলেন। তিনি ফাঁসি দেখেননি সত্য, ফাঁসি হয়তো কবে হবে জানি না, দিল্লি কখনো হাসিনাকে ফেরত দেবে কিনা সেটাও বলা যাচ্ছে না, হয়তো সেটা তিনি দেখে নাও যেতে পারেন। কিন্তু যে রাজনৈতিক পতন সেটাও কি বড়? ফাঁসির চেয়েও আমি মনে করি যে তিনি নিজের চোখে দেখলেন, যেটা বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো ঘটেনি, যে একটা রাজনৈতিক দল গণ-অভ্যুত্থানে উড়ে গেল। একটা রাজনৈতিক দলের প্রধান গণ-অভ্যুত্থানের ভয়ে যান বাঁচাতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, এবং গোনা গোষ্ঠী, শুধু হাসিনা না, পুরো পরিবার শুদ্ধ, গোষ্ঠী শুদ্ধ, বংশ শুদ্ধ, দল শুদ্ধ, তারা আজকে নেই। এটাও কি কম? ফাঁসি দেখার চেয়ে এই যে পতন, এটাও কম কি? সুতরাং আমি মনে করি খালেদা জিয়া বেঁচে থাকুক, আমরা সবাই চাই, কিন্তু আল্লাহ তাআলা যদি ওনাকে উঠিয়ে নেন তাতেও কোনো আফসোস হওয়ার কোনো কারণ নেই। কারণ যা দেখার, যা ঘটার ঘটে গেছে, এরপরে আর কোনো ঘটনা ঘটে না। আমি এমনি বলছিলাম যে ভালো লাগতো যে
আরেকবার যদি নির্বাচনের মধ্য দিয়ে, সত্যিকারের নির্বাচনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া এবং তার দল যদি ক্ষমতা আসতো, এটা ভালো লাগতো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ খুব কঠিন কথা বলে গেল যে মানে হাসিনার ফাঁসি পর্যন্ত যেন উনি বেঁচে থাকেন। কিন্তু আমি মনে করি যে ফাঁসি চেয়ে বড় কিছু বেগম খালেদা জিয়া ইতিমধ্যে দেখে গেছেন, এর চেয়ে বড় কিছু হয় না। এটা শেখ হাসিনা কোনোদিন দেখে দিতে পারবেন না। কারণ খালেদা জিয়া এবং বিএনপির পতন অন্তত শেখ হাসিনার জীবদ্দশায় ঘটবে না। এমনি যদি তার পরাজয় ঘটে সেটা ভোটের মাধ্যমে। কারণ বিএনপি কখনো ওইভাবে ফ্যাসিজম প্রতিষ্ঠা করে মানে ক্ষমতায় থাকবে, এটা বিএনপি কেন কেউ চিন্তা করে না। ফলে ওই চিন্তাটা বাদ। বরং আমি মনে করি যে ফাঁসির চেয়ে বড় ধরনের একটা পতন ঝাড়ি বংশে কিন্তু দেখে গেলেন খালেদা জিয়া। এখানে তো হাসিনার শুধু ফাঁসি, আর এখানে একটা রাজনৈতিক দলের ফাঁসি, ব্যক্তির ফাঁসি, ফ্যাসিস্টের ফাঁসি, সবই কিন্তু হয়ে গেল পতনের মধ্যে। সিরোসিস হওয়াটাই একটা বিরাট রহস্য। কেন বলছি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন খালেদা জিয়া বিএসএমএমইউ এর চিকিৎসা নিচ্ছিলেন 2019 সালের শেষ দিকে, তখন আদালত বিএসএমএমইউকে খালেদা জিয়ার একটা স্বাস্থ্য এবং চিকিৎসা প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন। বিএসএমএমইউ 2019 সালের 11 ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয়। সে প্রতিবেদন নেত্র নিউজে ছাপা হয়। প্রতিবেদনটা এইটা। এটাই নেত্র নিউজের সাইট থেকে ডাউনলোড করেছি। আপনারা তারিখটা ভালো করে দেখুন। এই প্রতিবেদনে বিখ্যাত এবং স্বনামধন্য চিকিৎসকরা স্বাক্ষর করেছেন। বিএসএমএমই এর ভিসি এই প্রতিবেদনটা আদালতে ফরওয়ার্ড করেছেন। আমরা বলতে পারি এটা হাই কোয়ালিটি প্রকাশিত কোনো অফিসিয়াল প্রতিবেদন। তার মানে আজ থেকে প্রায় 1 বছর 11 মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে, যা নিয়ে আমরা একাডেমিক্যালি আলোচনা করতে পারি। ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য সমস্যা ছিল সেটা উনারাই প্রতিবেদনে লিখেছেন। তারা লিখেছেন, দেখুন, তারা লিখেছেন 4টা মাত্র অসুখ ছিল। 1, 2, 3, 4 করে ওনারা লিখেছেন। দেখুন, তারা লিখেছে ডায়াবেটিস, হাইপারটেনশন, কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা আর আর্থ্রাইটিস। এইখানে লিভারের কোনো সমস্যা লেখা আছে? নাই। ওনার লিভার সম্পূর্ণ ভালো। মাত্র 1 বছর 11 মাস আগে ওনার লিভার ঝকঝকে পরিষ্কার, সম্পূর্ণ ভালো। এই 1 বছর 11 মাসে তার লিভারে সিরোসিস হয়ে গেল আর তিনি রক্তবমি করা শুরু করলেন। সিরোসিস 1 বছর 11 মাসে ডেভেলপ করে কারো? অবশ্যই না, এটা অসম্ভব। যদি না কোনো টক্সিন দিয়ে বা বিষ দিয়ে লিভার নষ্ট করে না দেওয়া হয়। একজন রোগীর লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে 20 থেকে 30 বছর। আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখুন। সবচেয়ে আর্লি যে রিপোর্ট আছে সিরোসিস হওয়ার, তা 5 থেকে 10 বছর। দুনিয়াতে কোনো মানুষের 1 বছর 11 মাসের সম্পূর্ণ স্বাভাবিক লিভার সিরোসিস হওয়ার কোনো রেকর্ড নেই। এটা মেডিকেলি ইম্পসিবল। লিভার সিরোসিস একটা খুবই স্লোলি প্রোগ্রেসিং ডিজিজ। খালেদা জিয়া তাহলে এক বিরল কেসই শুধু নন, দুনিয়াতে একমাত্র কেস যার 1 বছর 11 মাসের সিরোসিস হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসকদের বলছি, আপনাদের এটার ব্যাখ্যা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বিষ প্রয়োগ ছাড়া আরেকটা ব্যাখ্যা থাকতে পারে, তা হচ্ছে আগেই সিরোসিস ছিল, কিন্তু সেটা মেডিকেল রেকর্ডে ইচ্ছে করে উৎস রাখা হয়েছে, বা সেই সময় ডাক্তারেরা সিরোসিস হয়েছে সেটা ধরতেই পারেননি। যদি তা হয় তাহলে এটা তো আরেক ক্রাইম। খালেদা জিয়া বিএনপির নেত্রী মানি, কিন্তু তিনি দেশেরও নেত্রী। তিনি 2 বারের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী। তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী। তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসের এক বর্ণিল জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, যিনি একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সেই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধুনফুন বুঝায় পার পাবেন না। আমাদের ধুনফুন বুঝাই দিল দুনিয়ার মানুষ এই প্রশ্ন জারি রাখবে, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের দরকার। ওনাকে বেঁচে থাকতে হবে। ওনার সুচিকিৎসার জন্যই এই প্রশ্নের উত্তর দরকার যে কোন প্রক্রিয়ায় নজিরবিহীনভাবে ওনার অস্বাভাবিক অল্প সময়ে সিরোসিসের মতো রোগ হয়ে গেল। এই প্রশ্নের উত্তর না পেলে আমরা প্রশ্ন করা অব্যাহত রাখবো। আর যদি আমরা বুঝতে পারি ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, তাহলে আমরা কাউকেই ছাড় দেব। ডক্টর ইউনূস ও জামাত ইসলামের উপর দায় দিয়ে দেশে আসতে চাইছে না তারেক রহমান। হঠাৎ করে এইসব ঘটনা বাজারে চলে এসেছে, সামনে আসছে। এতদিন বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে ভুল বুঝিয়েছে, সঠিক তথ্য গোপন রেখেছে, জনগণকে এবং বিএনপির আবেগী নেতাকর্মীদের ধোঁকা দিয়েছে। এতদিন বিএনপি বলে আসছে এই যে তারেক রহমান আসবেন, রোজার পর আসবেন, ঈদের পর আসবেন, আম্মা লন্ডনে চিকিৎসা করাতে গেলে তার সাথে আসবেন, বাড়িধারায় বাড়ি রেডি, গুলশান 2 রেডি, ডুপ্লেক্স বাড়ি রেডি, 3 তলা বাড়ি রেডি, 8 তলা বাড়ি রেডি, রং করা হয়েছে। এরপরে ঈদ গেল, ঈদের পর কোরবানির পর আসবেন, জুনে আসবেন, 5 আগস্ট বাংলাদেশে এসে পালন করবেন, সেপ্টেম্বরে আসবেন, অগস্টের শেষে আসবেন, অক্টোবরে শেষ আসবেন, নভেম্বরের শেষ সপ্তাহে আসবেনই, যেহেতু ডিসেম্বরে তফসিল। কিন্তু না, তারেক রহমান আসছেন না, তারেক রহমান আসবেন না। এখন কেন আসবেন না? এতদিন তো প্রতারণা করেছে। প্রথমে যখন মামলা ছিল তখন তো বলেছিল যে মামলা আছে, এখন তার মামলা নেই, মামলা গেছে, কিন্তু তারপরে প্রতারণা করেছে যে আসবেন। আসলে বাস্তব কথা, মানে বিএনপির কথা, এটা সত্য মিথ্যা সেটা বিশ্লেষণ আমার এই আলোচনার মুখ্য বিষয় নয়। এখানে বিষয় হচ্ছে বিএনপির কথা। বিএনপি এতদিন যেটা বলতো আসবেন, ওটা ছিল প্রতারণা, ওটা ছিল ভুয়া।
তাদের বিশ্বাস বা তাদের কাছে তথ্য হচ্ছে যে আসার সুযোগই নেই, বাধা আছে। তাহলে এতদিন যে আসবেন আসবেন বলছেন ওটা ছিল ভুয়া। বাস্তবে কি যে আসার সুযোগ নাই, বাধা আছে। কি বাধা? দুইটা বক্তব্য সামনে এসেছে। বিএনপির একজন টকশোবিদ, বিএনপির ওয়ান অফ দি মুখপাত্র, স্পোক্স পারসন, যারা টেলিভিশন নিয়মিত বিএনপি হয়ে কথা বলেন, নীলুফার চৌধুরী মনি, তিনি বলেছেন মায়ের দিকে তাকিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যারিকেড তুলে নিন। এই বক্তব্য থেকে দিবালোকের না স্পষ্ট তারেক রহমানের দেশে ফেরার সুযোগ নেই, ব্যারিকেড আছে, বাধা আছে, রেস্ট্রিকশন আছে, রাইট? কিন্তু এতদিন কিন্তু বিএনপি সেটা বলেন। এতদিন বলে আছে যে আসবেন আসবেন আসবেন, সব রেডি আসবেন, যে কোনো সময় আসবেন, কোনো সমস্যা নেই, সেগুলো আপনাদের সাথে দেখা হবে। বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার তারেক রহমানের কথা বলেছে। তাহলে দর্শক এখানে বাধার কথা এতদিন বিএনপি বলেনি, এই প্রথম স্পষ্ট করে বলছে তারেক রহমান দেশে আসতে ব্যারিকেড আছে। তাহলে কি ব্যারিকেড? শুধু নীলুফার চৌধুরী মনি নয়, তারেক রহমানের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা, ব্যক্তিগতভাবে তারেক রহমান যাকে অত্যন্ত স্নেহ করেন এবং যার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ, জনাব মুজিবুর রহমান মঞ্জু, তিনিও বলেছেন যে তারেক রহমান দেশে ফিরতে বাধা দূর করেন। এর মানে বাধা, ব্যারিকেড আছে, এটা হচ্ছে বিএনপি এবং তারেক রহমানের লোকজনের ভাষ্য যে বাধা আছে। তাহলে এতদিন মিথ্যা বলেছেন, এটা প্রমাণিত হলো, এটা নিয়ে আলাদা আলোচনা। এই জন্য ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, মিথ্যা কেন বলেছেন আপনি, এতদিন কেন বলেন? আপনার বললে তো আমরা সে বাধার সমাধান করে দিতাম, আমরা ভয়েস রেজ করতাম যে তারেক রহমান দেশে ফিরবেন, এটা তার অধিকার, এখনো কেন বাধা থাকবে? তো এখন অবশ্য এটা মজার বিষয়, বাধার কথা বিএনপি বলতে পারবে না, কি বাধা বলবে না, কারণ বললে তো সমাধান হয়ে যাবে। আসলে কোনো বাধা নাই, বাধা হচ্ছে বিএনপি নির্বাচনে পরাজিত হবে, তো তারেক রহমান এই পরাজয়ের গ্লানি নিতে আসবেন না, আবার এই চান্দাবাজি, এই দুই গ্রুপের খুনি এগুলোর ড্রাইভার নিতে আসবেন না। তিনি বলতে পারবেন যে না, আমি আসিনি বলে পরাজিত হয়েছে, আমি আসলে তো জিতে যেতাম, এই কারণে আসবেন, এটা হচ্ছে সত্য কথা। আবার এই যে দুই গ্রুপে ডাবল সেঞ্চুরি, উইকেট পতন বিএনপির, আবার ভয়ানক চান্দাবাজি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে বিএনপি মানে চান্দাবাজ, চান্দাবাজ মানে বিএনপি। তো এই জায়গায় তারেক রহমান দেশে আসলে তো তার দায় নিতে হবে যে কেমন দল চালান, চান্দাবাজ নিয়ন্ত্রণ করতে পারে না, দলের উপর কর্তৃত্ব নেই। কিন্তু দেশে না আসলে তো বলতে পারবেন যে আমি আসি নাই বলে এগুলো হয়েছে, আমি আসলে এগুলো থাকতো। আর এটা যেহেতু মোটামুটি নিশ্চিত জনমত জরিপে, বিশেষ করে ডাকসু ইলেকশনের পরে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে যে দেশে আসবেন না। ডাকসু ইলেকশনের আগে কিন্তু দেশে আসতে খুব তোড়জোড় ছিল। ডাকসু ইলেকশন না হলে অথবা ডাকসুতে ছাত্র দল জিতলে, 4 বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ওইভাবে না হলে তারেক রহমান এতদিন দেশে আসতেন, এটা হচ্ছে আমার বিশ্লেষণ। কিন্তু যখন দেখেছেন না বাংলাদেশে জামাত জিতে যাবে, বিএনপি জেতার মতো অবস্থা নেই, এই জন্য তারেক রহমান আসবেন না। তিনি বরং রোজার মধ্যে জামাত সরকার শপথ নেবে, আর তারপরে বিএনপি বলবে যে ঈদের পর তারেক রহমান আসবে, তারপরে জামাতের খবর আছে। এটা হচ্ছে বিএনপির ভাষ্য বা বিএনপির চিন্তা। এই জায়গায় এতদিন প্রতারণা করেছে, দ্যাটস ডিফারেন্ট। নীলুফার চৌধুরী মনি বলেছেন মায়ের দিকে তাকিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যারিকেড তুলে নেন। তাহলে এমন ভাবে বলছে যে ব্যারিকেডটা ইউনুস দিয়েছে, তার মানে ইউনুস সরকার আসতে দিচ্ছে না। তাহলে তারেক রহমান দেশে আসতে চাইছে না কেন? ওই যে পরাজয়ের ভয়, আমি তো বললাম ডাকসুর পরে বুঝে গেছে এই পরাজয় এবং চান্দাবাজি এবং দুই গ্রুপে খুনাখুনি দায় বাড়তি দিতে চান না, এ কারণে দেশে আসবেন না। কিন্তু দায় দিচ্ছে ইউনুসের উপর, ইউনুস ব্যারিকেড দিয়ে দিয়েছে, রেস্ট্রিকশন দিয়েছে, অত্যন্ত ইউনুস জানিয়ে দিয়েছে আমাদের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বিধিনিষেধ নেই, প্রেস সচিব বলে দিয়েছে। কিন্তু দায়টা দিতে যাচ্ছে তারেক রহমান কম ডক্টর ইউনুসের উপর। আবার বিএনপির কেউ ব্যাখ্যা করছে, এমনকি তারেক রহমান মেয়ে জাইমান নামেও একটা বক্তব্য ছড়িয়ে পড়েছে, যদি ওটা জাইমার বক্তব্য নয়, জাইমা আমার বন্ধু, আমি জানি যে আইডি থেকে আপনারা জাইমার বক্তব্য পান, ওটা তার আইডি নয়, ওটা ফেক আইডি, ওটা বিএনপির কেউ চালায়, হোয়াটএভার। বিএনপি এটা বিএনপি লোকজন বিশ্বাস করছে এবং বলার চেষ্টা করছে যে জামাত নিয়ন্ত্রিত এই ইউনুস প্রশাসনের অধীনে তারেক রহমান আসবে না। বৃহত্তর আইসিসি থেকে শুরু করে নব্য বিএনপি। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন। দর্শক, এই নিউজটা দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, ধন্যবাদ।